ওকে, দেখো আজকে আমরা যে অধ্যায়টা শিখবো সেই অধ্যায় হলো তোমাদের ফিজিক্স ফার্স্ট পেপার 6 চ্যাপ্টার। হ্যাঁ, 6 চ্যাপ্টার। অধ্যায় নাম হলো মহাকর্ষ অভিকর্ষ। মহাকর্ষ ও অভিকর্ষ। অভিকর্ষ। দেখো এই মহাকর্ষ এবং অভিকর্ষ সম্পর্কে আমরা অধ্যায়টা শিখবো, মানে মহাকাশ নিয়ে গবেষণা করবো আজকে আমরা। হ্যাঁ, প্রথমে আসো মহাকর্ষ বল কাকে বলে। মহাকর্ষ বল, দেখো এই মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে যে বল আকর্ষণ করে তাকে মহাকর্ষ বল বলে। লিখলাম তাহলে এখানে যে এই মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে যে বলে আকর্ষণ করে তাকে হ্যালো তাহলে এই মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে যে বল আকর্ষণ করে তাকে মহাকর্ষ বল বলা হয়। মহাকর্ষীয় বল বলে। ধরে নাও এটা একটা গ্রহ, যে কোনো গ্রহ হইতে পারে। এই গ্রহটা পৃথিবী হইতে পারে, মঙ্গল হইতে পারে। এটা মনে করো যে মানুষ, এটা মনে করো যে গরু, এবং এটা মনে করো গাছ। তার মানে এই গ্রহ এবং মানুষের ভিতরে যে আকর্ষণ বল, অথবা গ্রহ এবং গরুর ভিতরে যে আকর্ষণ বল, গরু এবং গাছের ভিতরে যে আকর্ষণ বল, অথবা মানুষ এবং গরুর ভিতরে যে আকর্ষণ বল কাজ করে, অথবা গরু এবং গাছের মধ্যে যে আকর্ষণ বল কাজ করে, তাই সমস্ত কিছুই মহাকর্ষ বল। তার মানে এই মহাবিশ্বের প্রতিটা বস্তুকণা একে অপরকে যে বল আকর্ষণ করবে তাকেই মহাকর্ষ বল বলা হবে। ফাইন, পরেরটা দেখো অভিকর্ষজ বল। অভিকর্ষজ বল। দেখো দুটি বস্তুর মধ্যে একটি যদি পৃথিবী হয়, তাহলে পৃথিবী এবং অন্য বস্তুর মধ্যে যে আকর্ষণ বল, অন্য বস্তুর মধ্যে যে আকর্ষণ বল ক্রিয়া করে, আকর্ষণ বল ক্রিয়া করে তাকে অভিকর্ষজ বল বলা হয়। অভিকর্ষজ বল বলে। এর মানে কি দেখো, এর মানে লগে অবশ্যই একটাকে পৃথিবী হইতেই হবে, নারী হবে না। পৃথিবী মনে করো এটা গ্রহ, এটা মনে করো যে আমাদের মানুষ, এটা মনে করো গাছ। হ্যাঁ, এই পৃথিবী এবং গ্রহের ভিতরে যে আকর্ষণ বল, অথবা পৃথিবী মানুষের ভিতরে যে আকর্ষণ বল, অথবা পৃথিবী গাছের মধ্যে যে আকর্ষণ বল, তাকে বলা হবে কি অভিকর্ষজ বল। ঠিক আছে, কিন্তু কখনো গ্রহ এবং মানুষ হবে না, কখনো মানুষ এবং গাছ হবে না। কেন? গ্রহ মানে এটাকে অবশ্যই, এটা তো পৃথিবী না, অন্য কোনো গ্রহ হইতে পারে। যদি এটা পৃথিবী হইতো তাহলে পৃথিবী এবং মানুষের ভিতরে যে আকর্ষণ বল তাকে বলতো আমরা অভিকর্ষজ বল। কিন্তু মানুষ এবং গাছের ভিতরে এই বলটাকে কিন্তু আমরা আর অভিকর্ষজ বল বলতে পারবো না। এই মানুষ এবং গাছের ভিতরে কিন্তু আমাদের মহাকর্ষ বল বলবো, কারণ এই দুটোর ভিতরে কিন্তু কোনোটা পৃথিবী না, তাই না? তো পৃথিবী হইলে কিন্তু আমরা বলতাম এটা অভিকর্ষজ বল। যেহেতু এই দুটো বস্তুর ভিতরে কোনো পৃথিবী নেই, তাহলে এই দুটোর ভিতরে আকর্ষণ বলটাকে আমরা অভিকর্ষজ বল বলতে পারবো না, এটাকে আমরা বলবো মহাকর্ষ বল। কিন্তু পৃথিবী এবং মানুষ, পৃথিবী এবং গাছ, এটা সব কী হবে? অভিকর্ষজ বলের ভিতরে অন্তর্ভুক্ত, নাকি? ওকে, এবার হচ্ছে মহাকর্ষ ক্ষেত্র। মহাকর্ষীয় ক্ষেত্র। মহাকর্ষ ক্ষেত্র কি? মনে করো যে একটি বস্তু, ধরে নাও একটা বস্তু, এই বস্তু চারপাশে যে অঞ্চল জুড়ে তার যে প্রভাব থাকে, সেই অঞ্চলটাকে বলা হবে কি মহাকর্ষ ক্ষেত্র। ঠিক আছে, একটি বস্তুর চারপাশে যে অঞ্চল জুড়ে এর প্রভাব বজায় থাকে তাকে কি বলা হবে? তাকে লগে মহাকর্ষ ক্ষেত্র বলা হবে। তাকে
মহাকর্ষীয় ক্ষেত্র বলে। ঠিক আছে, তাহলে যে একটি বস্তু চারপাশে যে অঞ্চল জুড়ে তার যে প্রভাব বসে থাকে তাকে বলা হবে কি মহাকর্ষ ক্ষেত্র। চলো পরের পেজ যাই। মহাকর্ষ প্রাবল্য। দেখো টপিক কি হবে এখানে, মহাকর্ষীয় প্রাবল্য। প্রাবল্য যাকে আমরা ই দিয়ে প্রকাশ করি, মহাকর্ষীয় প্রাবল্য। আচ্ছা, আমরা যে এই যে মহাকর্ষ ক্ষেত্র শিখছিলাম, তাই না? এই মহাকর্ষ ক্ষেত্রের ভিতরে যদি আমরা একক ভরের কোনো বস্তুকে রাখি, অর্থাৎ 1 কেজি ভরের কোনো বস্তুকে যখন রাখবো, তখন এই বস্তু এবং এই বস্তুর ভিতরে যে আকর্ষণ বল কাজ করে তাকে বলা হবে কি মহাকর্ষ প্রাবল্য। তার মানে মহাকর্ষ প্রাবল্য কাকে বলা হয়? মহাকর্ষ ক্ষেত্রের ভিতরে 1 কেজি ভরের বস্তুকে স্থাপন করলে সেটি যে বল অনুভব করে তাকে মহাকর্ষ প্রাবল্য বলা হয়। তো লিখলাম যে মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে একক ভরের কোনো বস্তুকে রাখলে, একক ভরের কোনো বস্তুকে রাখলে সেটি যে বল অনুভব করবে, সেটি যে বল অনুভব করে তাকে কি বলা হবে? তাকে মহাকর্ষীয় প্রাবল্য বলা হবে। মহাকর্ষীয় প্রাবল্য বলে। এখন আসো ধরি মহাকর্ষ ক্ষেত্রের ভিতরে এম ভরের বস্তুকে স্থাপন করলাম। ধরি যে মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে এম ভরের বস্তু স্থাপন করলে অনুভূত বল এফ। লিখলাম যে এখানে অনুভূত বল লগে এফ। তাহলে দেখো তো, মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে একক ভরের বস্তু স্থাপন করলে অনুভূত বল কি হবে? এখানে F/m নাকি? তাহলে এটা একক ভরের বস্তুকে স্থাপন করলে আমরা অনুভূত বল পাচ্ছি না, তাহলে এটাই কি হবে? মহাকর্ষীয় প্রাবল্য বলতেই পারি। তার মানে অতএব মহাকর্ষীয় প্রাবল্য ই সমান সমান কি হবে? এখানে F/m। এটা আমাদের সূত্র পেয়ে গেলাম। ওকে, এখন দেখো তো এর এককটা কি? এর একক এখানে দেখো তো, এই এফটা কি? এফটা লোকে আমাদের বল, এমটা কি? এমটা লোকে ভর। এই বলের একক কি? নিউটন। আর ভরের একক কি বলতো? কেজি। আর এটা কি? আমাদের প্রাবল্য। প্রাবল্য এর একক কি? নিউটন পার কেজি। তাহলে কী হবে? এখানে নিউটন পার কেজি হবে এর একক। আশা করি বুঝতে পারছো। তাহলে মহাকর্ষ প্রাবল্য ক্লিয়ার হলো। এখন সব মহাকর্ষ ক্ষেত্র। মহাকর্ষীয় মহাকর্ষীয় বিভব, যাকে ভি দিয়ে প্রকাশ করা হয়। আচ্ছা, ওই সেই মহাকর্ষ ক্ষেত্রের ভিতরে মনে করেন মহাকর্ষ ক্ষেত্র, এর ভিতরে অসীম থেকে একক ভরের কোনো বস্তুকে আমার আনতে যে পরিমাণ কাজ করতে হয় সেই কাজটাকে বলা হবে কি? মহাকর্ষ বিভব। ক্লিয়ার? এটা কাজ। তাহলে লিখলাম যে মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে একক ভরের বস্তুকে স্থাপন করতে যে কার্য সম্পন্ন হয় তাকে কি বলা হবে? তাকে মহাকর্ষীয় বিভব বলা হয়। মহাকর্ষীয় বিভব বলে। তাহলে দেখি, আমি ধরলাম যে ধরি আমার
এম ভরের বস্তুকে আনতে কাজ আমি ধরলাম ডব্লু, তাহলে অতএব একক ভরের বস্তুকে আনতে কাজ কী হবে বলতো? ডব্লু বাই এম। তাহলে অতএব মহাকর্ষ বিভব, মহাকর্ষীয় বিভব ভি সমান সমান কি? ডব্লু ডিভাইডেড বাই এম। এটা আমাদের মহাকর্ষীয় বিভবের সূত্র, যেখানে এর এককটা দেখি কি? একক, এর একক হলো জুল পার কেজি, তাই না? কাজের একক জুল আর ভরের একক কেজি, তাহলে জুল পার কেজি হবে। তাহলে দেখো এখানে কোনটা কি? ডব্লুটা হলো কাজ, এমটা হলো যে আমাদের ভর, আর ভিটা কি আমাদের? ভিটা হলো যে আমাদের বিভব। ঠিক আছে, এই কাজের একক জুল, ভরের একক কেজি, আর বিভবের একক কী হবে? তাহলে এখানে এই জুল পার কেজি। আশা করি বুঝতে পারছো। এখন আসো অভিকর্ষ ত্বরণ। আচ্ছা, এটা পরে শিখি, আমরা আগে নিউটনের মহাকর্ষ সূত্র শিখে আসি। নিউটনের মহাকর্ষীয় সূত্র। তাহলে আসলে নিউটনের মহাকর্ষ সূত্র তাকে কী বলে উনি? এই মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান, এই আকর্ষণ বলের মান বস্তু কণাদ্বয়ের, তাই লিখি এখানে কণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক। ভরের গুণফলের সমানুপাতিক এবং এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই বল বস্তু কণাদ্বয়ের সংযোগ সরল রেখা বরাবর ক্রিয়া করে। যেমন মনে করো এই একটা বস্তু যার ভর m1, এর কেন্দ্র থেকে সবসময় মনে করবা এই বস্তুর কেন্দ্র থেকে ওই বস্তুর কেন্দ্র পর্যন্ত দূরত্ব কাউন্ট করতে হয়। হ্যাঁ, এটা মনে করো m2, এদের দূরত্ব মনে করো r। তো এদের ভিতরে যে আকর্ষণ বল তা এদের ভরের গুণফলের সমানুপাতিক, অর্থাৎ m1 m2, এবং এদের মধ্যবর্তী যে দূরত্ব সেই দূরত্বের আবার বর্গের ব্যস্তানুপাতিক, অর্থাৎ 1/r²। তাহলে দেখো তো লিখতে পারি f সমানুপাতিক কী হবে? তাহলে এখানে m1 m2 ডিভাইডেড বাই কি? r²। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি f সমান g m1 m2 ডিভাইডেড বাই r²। এই জিটা কি? মহাকর্ষ ধ্রুবক, যেটা কি মহাকর্ষীয় ধ্রুবক একটা মান আছে, ফিক্সড মান 6.673 10⁻⁻11। এর একক আছে আবার কি? নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। এখন আসলে এই একক এবং মাত্রা নির্ণয় করা শিখবো এখন। দেখো যদি জি এর একক ও মাত্রা নির্ণয়, একক ও মাত্রা নির্ণয়। তাহলে চলো জি এর একক এবং মাত্রাটা কীভাবে নির্ণয় করবো? দেখো আমরা অলরেডি জানি যে এফ সমান কি? জি m1 m2 বাই r², আমরা অলরেডি জানি। তাহলে আমরা এখান থেকে দেখো তো জি ইজ ইকুয়াল টু কোনাকুনি গুণ করে আমরা f(r²) বাই m1 m2 লিখতে পারি, তাই না? আচ্ছা, আমরা যেহেতু একক শিখবো তাহলে দেখো তো বল এইটুকুর একক যা হবে এই জি এর একক তাই হবে। তাহলে বলের একক কি? বলের একক হলো নিউটন, ব্যাসার্ধের একক কি? মিটার, তাহলে থাকলো স্কোয়ার, আর ভরের একক কি? কেজি। তাহলে এখানে নিচে 2টা কেজি, তাহলে কেজি স্কোয়ার হবে। তাহলে একক কি দাঁড়াবে? নিউটন
মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। আশা করি বুঝতে পারছো এটা কি আমাদের, এটা হলো যে আমাদের একক। এখন আসো মাত্রা শিখব। মাত্রা, এটা আমাদের একক পার্ট শিখলাম আমরা। আচ্ছা তাহলে জি সমান সমান কি তাহলে এখানে এফ আর স্কোয়ার বাই m1 m2। এখন আসো এই টোটালটুকুর মাত্রা যা হবে জি এর মাত্রা তাই হবে। তাহলে এখন আসো বলের মাত্রা কি, এফ সমান সমান কি জানি আমরা এম এ, এইখানটা দেখো তো এম রাখলাম, এ সমান সমান কি ভি বাই টি, মানে ভি মাইনাস ইউ বাই টি, তাহলে ভি বাই টি লিখলাম বেগের পরিবর্তন বাই সময়। এম ভি সমান সমান কি এবার এস বাই টি, তাহলে এস থাকলো আর নিচে আরেকটা টি গুণ করলে টি স্কোয়ার দাঁড়ালো। তাহলে এখন বলের মাত্রা দেখো, ভরের মাত্রা হলো বড়তের এম, স্মরণের মাত্রা এল, আর টি এর মাত্রা টি, তাহলে এটির উপরে গেলে কী হবে পার টি স্কোয়ার হবে, এটা বলের মাত্রা। এখন আসো দূরত্বের মাত্রা, আর এর মাত্রা হলো এল, আর ভরের যে মাত্রা এর মাত্রা হলো যে বড়তের এম। তাহলে এখানে বসাও তো, যে বলের যে মাত্রা কী পেলাম আমরা এম এল পার টি স্কোয়ার পেলাম, ইন্টু আর এর মাত্রা কী পেলাম এখানে এল পেলাম, আর এখানে ভর আছে দুইটা, তার মানে এম ইন্টু এম। তাহলে দেখো তো এইখানকার এম এইখানকার এম একটা কাটায় নিচে একটা এম থাকে, ওই এমটা উপরে গেলে কী হয় পার এম হয়, আর এল গুলো কী হবে এখানে এল স্কোয়ার হবে, তাই না? এখানে মনে হচ্ছে একটু গেছে ভুল, এই আর এর মাথার উপর স্কোয়ার আছে, তাহলে এখানে একটা স্কোয়ার হবে। তাহলে এখানে দেখো তো লেখা যায় এল কিউব পার টি স্কোয়ার। আশা করি এটা বুঝতে পারছো। এটা কি মাত্রা। এবার আসো একটা ম্যাথ দেখি। মনে করো যে 50 কেজি ভরের বস্তু ও 60 কেজি ভরের বস্তুর মধ্যবর্তী দূরত্ব আমি ধরলাম যে 100 মিটার হলে বস্তুদের মধ্যে আকর্ষণ বল নির্ণয় করো। বস্তু দ্বয়ের মধ্যে আকর্ষণ বল সমান সমান হট। তাহলে আমরা জানি দেখো এই যে m1 যে কোনো একটা ধরো তুমি 50 কেজি, m2 দেখো একটুখানি এটা 60 কেজি, আর দূরত্ব আর সমান সমান দ্বারা সেখানে 100 মিটার, তাই না? তাহলে আমরা বলতে পারি যে f সমান সমান কি জি m1 m2 বাই কি দূরত্বের স্কোয়ার, তাই না? তাহলে জির মান তো আমরা অলরেডি জানি যে 6.673 গুণ 10⁻⁻, কত -11। এখানে এককগুলো লিখে দাও, নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার, আর ভরের মাত্রা কেজি, এখানে ভরের মাত্রাও কেজি, ব্যাস। তাহলে এখানে জির মান বসাও তুমি 6.673 গুণ 10⁻11, m1 এর মান হলো 50 কেজি ইন্টু 60 কেজি বাই দূরত্ব কত এখানে 100 তার হোল স্কোয়ার, এখানে এত নিউটন, ব্যাস। আশা করি বুঝতে পারছো, এটা আমাদের অ্যান্সার। বলার একক তো নিউটন, তোমরা জানো নাকি? একটা জিনিস দেখো এখানটায় মহাকর্ষীয় প্রাবল্য ও বলের মধ্যে সম্পর্ক, আচ্ছা একটু ভালো করে বোঝো। মনে করো আমি এখানে চিত্রটা বোঝাই, ধরে নাও এইখানে একটা বস্তুর জন্য এইখানে একটা মহাকর্ষীয় ক্ষেত্র তৈরি হয়েছে, এইখানে আমরা একটা এম ভরের বস্তুকে রাখছি বাইরে থেকে এম, আমি ধরলাম যে ছোটতের এম, কিন্তু আমি ধরলাম এই বস্তুটার যে ভর বড়তের এম, ঠিক আছে? এখন এখানে বলতে পারি দেখো তো মহাকর্ষীয় প্রাবল্য কী হবে, এখানে মহাকর্ষীয় প্রাবল্য ই সমান সমান আমরা দেখলাম কি এখানে বলতো কী শিখছিলাম এখানে এফ বাই এম নাকি এফ বাই এম। এখন এই যে এম মহাকর্ষ প্রাবল্যের ক্ষেত্রে এই যে এফ বাই যদি এম লিখি, তাহলে এই এমটা হবে অবশ্যই যে বস্তুকে আনছি মহাকর্ষ ক্ষেত্রের মধ্যে ওই বস্তুর ভর। কথাগুলো ভালো করে খেয়াল করে শোনো, হ্যাঁ? তাহলে এর ক্ষেত্রে আমি এখানে অলরেডি একটু নোট লিখে দিই। বিশেষ করে এই যে সূত্র আমি লিখলাম এইখানটায়, এই সূত্রে বিশেষ করে এই এমটা হবে যে বস্তুকে মহাকর্ষীয় ক্ষেত্রের ভিতরে আনা হয়, মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে
আনা হয় সেই বস্তুর ভর, সেই বস্তুর ভর। তাহলে এইখানটার জন্য এইখানে যে এমটা আমি ইউজ করবো, এটা যে বলটাকে আমি আনছি সেই ভরটা এখানে, যে ভরটাকে আনছি সেই ভরটা এখানে বসালাম। আচ্ছা, আবার আমরা জানি যে মহাকর্ষীয় বল এফ সমান সমান কি ধরলাম, এই দূরত্বের মধ্যে দূরত্ব লাগে আর। দেখো তো লিখতে পারি যে জি বড়তের এম ছোটতের এম বাই দূরত্বের স্কোয়ার লেখা যায়। ওকে, ফাইন। তাহলে আমরা দেখো তো এই যে এই এফের যে জায়গাটায় আমরা এইটুকু মান বসে দিতে পারি, যেহেতু এটা এফের মান, তাই না? তাই আমি 1 নম্বর সমীকরণ লিখলাম, এটাকে 2 নম্বর সমীকরণ লিখলাম। তো আমি লিখলাম যে এফ এর মান একে বসাই, তাহলে দেখো তো এখানে ই সমান সমান কী দাঁড়ালো, এখানে এফ বাই কি নিচে থাকলো ছোটতের এম। তাহলে এখন এফের জায়গায় যদি আমি বসাই, দেখো তো জি বড়তের এম ছোটতের এম বাই ছিল কি আর স্কোয়ার, তার নিচে কী ছিল, এখানে এম ছিল, ওই একটা নিচে চলে আসবে, তাই না? তাহলে এখানে থাকলো জি বড়তের এম ছোটতের এম, তার নিচে কী থাকবে, এখানে আর স্কোয়ার ইন্টু ছোটতের এম। এই বস্তুর ভর কাটাকাটি গেল, তাহলে থাকলো কি আলটিমেটলি ই সমান সমান জি বড়তের এম বাই আর স্কোয়ার। এটা কার সূত্র? মহাকর্ষ প্রাবল্য সূত্র। এখন মজার ব্যাপার হলো যে এইখানে যে এমটা আছে, এই যে মহাকর্ষ প্রাবল্য সূত্র এফ সমান সমান জি এম বাই আর স্কোয়ার, যদি আমি এই সূত্র ইউজ করি, তাহলে এইখানে যে এমটা আছে এই এমটা হবে যে ভরের জন্য আসলে ক্ষেত্রটা তৈরি হয়েছিল সেই ভরটা। তাহলে লিখলাম এখানে যে এমটা হবে যে ভরের জন্য প্রাবল্য নির্ণয় করব, প্রাবল্য নির্ণয় করতে হবে সেই বস্তুর ভর, সেই বস্তুর ভর। এইখানে দূরত্ব কিন্তু অনেকেই বলে চিন্তা করে ব্যাসার্ধ মনে হয়, না এইখানে আরটা যদি পৃথিবীর পৃষ্ঠে থাকে তাহলে তো ব্যাসার্ধই হবে, তাই না? কিন্তু এই আরটা সবসময় জন্য মনে রাখবা বস্তুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, বস্তুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব সবসময় জন্য মনে রাখবা। আর জির মান তো তুমি জানো 6.673 × 10⁻11 নাকি? অভিকর্ষ ত্বরণ, যাকে আমরা জি দিয়ে প্রকাশ করি। ভূপৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষ ত্বরণ বলা হয়। অভিকর্ষ ত্বরণ বলে। দেখো অভিকর্ষ ত্বরণ নির্ণয় করবো আমরা সূত্র দিয়ে। অভিকর্ষ ত্বরণ নির্ণয় কেমন করি দেখো, ধরে নাও এটা একটা গ্রহ, হ্যাঁ, এটা যে কোনো একটা গ্রহ তুমি চিন্তা করো, গ্রহ যার ভর হলো বড়তের এম। চিন্তা করো এইখানে একটা বস্তুকে আমি রাখছি, যার ভরটা ছোটতের এম। তাহলে আমাদের জানি যে এই বড় বস্তু আর এই ছোটো বস্তুর মধ্যবর্তী দূরত্ব কত বলো তো? অনেকে বলবে নেই, কিন্তু আমি বলছি কি দূরত্ব সবসময় যদি কাউন্ট করতে কেন্দ্র থেকে ওই বস্তুর কেন্দ্র পর্যন্ত, তাহলে দূরত্ব আছে কত? ধরলাম ব্যাসার্ধ সমান আর, ধরে নিলাম এটা। তাই দেখো তো আমি বলতে পারি যে আমরা জানি মহাকর্ষ যে বল এফ সমান সমান কি জানি আমরা, জি এই বস্তুর ভর ছোট বস্তুর ভর ডিভাইডেড বাই তাদের মধ্যবর্তী দূরত্ব স্কোয়ার। আমি বস্তুর জন্য অভিকর্ষ ত্বরণ চাচ্ছি, তাই না? তাহলে ওই বস্তুর বল আমি এফ সমান সমান এম জি বসাতে পারি। এখন এই এমটা অবশ্যই ওই বস্তুর ভরটাকে বসাতে হবে, তাই না? সমান সমান আমি লিখলাম কি জি এম বাই কি নিচে দেবো আমি আর স্কোয়ার, এই পাশের এম কাটাকাটি যাবে, তাহলে আলটিমেটলি জি সমান সমান কি থাকবে এখানে, জি এম বাই আর স্কোয়ার। এটাই কিন্তু আমাদের অভিকর্ষ ত্বরণের সূত্র। এখানে একটা জিনিস বলি, এখানে এমটা হলো গিয়ে গ্রহের ভর, তুমি যে গ্রহের জন্য অভিকর্ষ ত্বরণ নির্ণয় করবা সেই গ্রহের ভর, লিখলাম যে গ্রহের ভর। আর এখানে যে আরটা আছে এটা অবশ্যই গ্রহের কি ব্যাসার্ধ। আচ্ছা, গ্রহের ভর কি এখানে এককটা হবে কেজিতে, ব্যাসার্ধ একক হবে এখানে মিটারে। আর যেটা তুমি জানো মহাকর্ষ ধ্রুবক এর মান কত, 6.673 × 10⁻11 কত, এখানে -11 একক কী হবে নিউটন মিটার স্কোয়ার
পার কেজি স্কোয়ার। আর যেটা তো তুমি জানো অভিকর্ষজ ত্বরণ, অভিকর্ষজ ত্বরণ। আর এখানে একটা জিনিস আমি বলি, প্রাবল্য সূত্র দেখছিলাম কিন্তু আমরা GM/r² দেখছো, আবার জি সূত্র কিন্তু একই। এইবার আমি একটা এখানে নোট লিখে দিচ্ছি যে পৃথিবীর ভর যদি বলে, হ্যাঁ, পৃথিবীর ভর সমান আমি লিখলাম যে 5.9 গুণ 10⁻24 কেজি। কিন্তু অনেকেই ডিরেক্টলি লিখে ফেলায় কত এখানে, এই 6 গুণ 10⁻24 কেজি। এটা মনে রেখো, কিন্তু ম্যাথ করতে গেলে লাগবে 24 কেজি, 10⁻24 কেজি। আচ্ছা, আর লোকে পৃথিবীর ব্যাসার্ধ আর সমান 6400 কিলোমিটার। এটাকে যদি আমি মিটার করি, 1000 দিয়ে গুণ করলে, তাহলে পার আকার লিখলাম 6.4 গুণ 10⁻6 মিটার, অথবা ডিরেক্টলি 1000 দিয়ে গুণ করে মিটার করতে পারে। এটা কিন্তু পৃথিবীর জন্য, এটা অবশ্যই একটু মনে রাখবা, ম্যাথ করার সময় কাজে লাগবে আমাদের।